ডক্টর শফিকুর রহমান, আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন। আমাদের সাথে আরও থাকছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে আমরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জানি। তাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আমরা স্বাগত জানাই, আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেকেই বলে থাকেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতের সাথে একটা বড় সম্পর্ক রেখে রাজনীতি করতে হবে। আপনার কাছে কি মনে হয় এই সময় ভারতের সাথে বড় সম্পর্ক কারা রাখতেছেন এবং জামায়াতে ইসলামীর সাথে ভারতের সম্পর্ক আসলে কেমন? আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন, আমরা ক্ষমতা থেকে নামলে 2 দিনের মধ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের 5 লক্ষ লোককে প্রতিপক্ষের লোকেরা খুন করবে। এই কথা বলে বলে ওদেরকে ভয় দেখিয়ে মেরে কুটে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য ওদেরকে মারমুখী করে রেখেছে। মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওদের ভিতরে পশুত্ব ঢুকিয়ে দিয়েছিল। আল্লাহর রহমতে 5 লক্ষ তো দূরের কথা, 5 জন মানুষও নিহত হয়। ওরা কাণ্ড জ্ঞানহীন হায়ানা হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞান সম্পন্ন। তারা দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছে। তারা দেশকে, জনগণকে ভালোবাসে। যারা শেষ দিন পর্যন্ত ক্ষমতার মানুষ খুন করার হুকুম দিয়েছে, মানুষ খুন করেছে, তারা প্রমাণ করেছে তারা দেশকেও ভালোবাসে না, জনগণকেও ভালোবাসে। তারা শুধু গদিকে ভালোবাসে, লুটপাটকে ভালোবাসে, চুরি চামারিকে ভালোবাসে, দেশের সম্পদ বিদেশে ট্রান্সফার করাকে ভালোবাসে। তারা তাই প্রমাণ করেছে। প্রিয় সম্মানিত ভাইয়েরা, একটা ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে। ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন সব কিছু এরা উজাড় করে গেছে, মাটির সাথে ধসিয়ে গেছে। এরা এখন, এদের চেলারা এখন মাঝে মাঝে দেখি অনলাইনে এসে মাথা উঁচু বলে যে আমরা না স্বর্গে ছিলাম, এখন পড়ে গেলাম অন্য জায়গায়। হ্যাঁ, স্বর্গ তোমাদের জন্য ছিল, এটা সঠিক। আর বাংলাদেশের মানুষের জন্য এটাকে তোমরা বানিয়েছিলে নরক। তোমাদের ওই স্বর্গ আর তোমাদের কাছে ফিরে আসবে না। এখন বাংলাদেশের মানুষের কাছে কিভাবে স্বর্গ ফিরে আসে সেই চেষ্টাই আমরা করে যাব ইনশাআল্লাহ। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে স্বৈরাচারের অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না। আমাদের যে 2000-এর মতো সন্তান সন্ততি জীবন দিয়েছে, অনুরূপ অপকর্ম কেউ করলে তারা সেই জীবনের সাথে, রক্তের সাথে আমানতদারি রক্ষা করবেন না, তার উল্টাটা করবে। আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে, দখলদারি বন্ধ করতে, জুলুম বন্ধ করতে। চাঁদাবাজি, দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে? বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, থামতে হবে, সরে আসতে হবে। আমাদের সন্তানেরা এই জন্য রক্ত দেয় নাই, কারো ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই। চাঁদাবাজি এবং দখল বাণিজ্যের চাইতে ভিক্ষা করা উত্তম। ভিক্ষায় কোনো দোষ নাই। আপনি মানুষের কাছে চাইবেন, আল্লাহ মানুষের অন্তরে দয়া পয়দা করে দিবেন, মানুষ আপনার দিকে হাত বাড়িয়ে দিবে। ভিক্ষা করা না জায়েজ নয়। যদি কেউ লোভের বশবর্তী হয়ে ভিক্ষুক সাজে সেটা ভিন্ন, কিন্তু প্রয়োজনের তাগিদে যদি কোনো কাজ না পেয়ে, উপার্জনের কোনো ঠিকানা না পেয়ে কেউ যদি ভিক্ষা করে, এটা কোনো দোষের কাজ নয়। আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম, আমরা সবচেয়ে বড় মজলুম সংগঠন। আমাদের মতো কোনো দলের 1 থেকে 11 জন শীর্ষ নেতাকে স্বৈরাচারী সরকার খুন করে নাই। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে খুন করেছে। আল্লাহ গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে মৌলানা আব্দুল খালিক মন্ডল রাহিমাহুল্লাহ পর্যন্ত, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ পর্যন্ত যাদা চড়ে গেলেছেন, তাদেরকে আল্লাহ তাআলা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের সদস্য হিসাবে কবুল করুন। আমাদের শত শত সহকর্মীকে খুন করা হয়েছে, খুন করা হয়েছে শিশুকে, খুন করা হয়েছে বৃদ্ধ বৃদ্ধাকে,
খুন করা হয়েছে আমার ভাইকে, খুন করা হয়েছে আমার বোনকে। আমরা সেই মজলুম সংগঠন, অন্যায়ভাবে হিংসা করে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, লোগো প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমরা সেই মজলুম সংগঠন, একমাত্র মজলুম সংগঠন যাদের সবগুলো অফিস কার্যত সিলগালা করে বন্ধ করে দিয়েছে। আমরা সেই মজলুম সংগঠন, পতনের সময় দিশাহারা সরকার শুধু যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, এই জুলুমগুলো আর কারো উপরে হয়নি। এত খুন, এত শাহাদাত, এত পঙ্গুত্ব, এত লাখ লাখ হাজার হাজার মানুষের কারাবরণ, এই সমস্ত কিছু বুকে নিয়ে 5 আগস্ট আমরা বলেছিলাম আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জনগণের, মজলুম জনগণের প্রতি আল্লাহ তাআলার এটা রহমত, আল্লাহ তাআলার এটা উপহার। কেউ কল্পনা করে নাই 5 তারিখ এমন একটা পরিবর্তন হয়ে যাবে। আমি ছাত্রদের কথাও জানি, তারাও কল্পনা করে নাই 5 তারিখে এই পরিবর্তন। এই অসম্ভবকে সম্ভব করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তাই প্রথমত আমাদের সহকর্মীদেরকে, তারপরে নির্বিশেষে পুরা দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আসুন আমরা শান্ত থাকি, ধৈর্য ধরি এবং দেশ গঠনে অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত বড় একটা পরিবর্তন, এত জুলুম নির্যাতনের পরে, পরিবর্তনের পরে একটা দেশে যা হয়, সম্প্রতি ইতিহাসে বিভিন্ন দেশে যা হয়েছে তার কিছুই বাংলাদেশে হয়নি। মঈনুদ্দিন, ফখরুদ্দিনও আজকে দেশে নাই, ওরাও পালিয়ে গেছে। এরপরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে। কেন? তারা না বলেছিল তাদের আমল বাংলাদেশের স্বর্ণযুগ, তাদের উন্নয়ন, উন্নয়নের মহাসড়ক, তারা না বলেছিল বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, তারা না বলেছিল বাংলাদেশে আইনের শাসন কায়েম হয়েছে তাদের হাতে? তাহলে তাদেরকে পালাতে হলো কেন? পালায় তারাই যারা অসংখ্য অপকর্ম করে, যাদের কোনো নৈতিক সাহস থাকে না জনগণের সামনে মুখ দেখানো, তাদের সকলের পতন হয় অত্যন্ত অপমানজনক। সহকর্মী ভাইয়েরা, আল্লাহ তাআলার দান, ছোট্ট একটি দেশ, প্রায় 18-19 কোটি মানুষ। এত ছোট দেশে এত মানুষ, দুনিয়ার কথাও নেই। কিন্তু এইটাও ঠিক, যেই দেশের 1 ইঞ্চি জমি এমন নেই যেখানে আল্লাহ নিয়ামত দান করেননি। জমির উপরিভাগ সবুজ, নিচে আল্লাহ তাআলা দিয়েছেন খনিজ সম্পদ, পানিতে আল্লাহ সম্পদ দান করেছেন, পানির নিচেও আল্লাহ খনিজ সম্পদ দান করেছেন। এমন সুষম দেশ দুনিয়ার বুকে খুব কমই আছে। বহু দেশ আমাদের চাইতে 20-30 গুণ বড়, কিন্তু সেখানে হাজার হাজার মাইল মরুভূমির পর মরুভূমি। একটা গাছ ফলাতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক বিনিয়োগ করতে হয়। আর বাংলাদেশে পাখি আমাদের ফলের বীজ খায়, ফল খায়, আস্তে করে বীজটা ছেড়ে দেয়, সেখান থেকে গাছ উঠে। এরকম একটি সম্ভাবনার বাংলাদেশ 53টি বৎসর এক এক করে চলে গেল 72-এর পরে, আবার এর আগে 23টি বৎসর চলে গেল 47-এর পরে। যারা এই ক্ষমতায় এসেছে, এই 2 দফা স্বাধীনতার সময় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, তারা জনগণকে ধোঁকা দিয়েছে। তারা জনগণের সাথে দেওয়া একটা কথাও রক্ষা করে নাই। তারা জনগণের সেবক হওয়ার কথা বলে জনগণের মালিক এবং জমিদার হয়ে বসেছিল। বিশেষ করে এই 17.5 বৎসর, 2 বৎসরের ধারাবাহিকতায় পরবর্তী 15.5 বৎসর যারা দেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, মানুষের উপর জুলুম করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, যারা খুন করেছে। আপনি যে 71টাকে
এই 47 থেকে আজ পর্যন্ত একসাথে বললেন, এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে? না 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 না, কোনো বিশেষ কারণ নাই। আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি, অনুভূতির। ওকে। গত 15 বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা, যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন, দুর্নীতি, তারপরে নানা ধরনের নানা কারণে, কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে 20 বছর আগে 21 আগস্টে গ্রেনেড হামলা, বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া, এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে। এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন, যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা, অর্থাৎ হচ্ছে 21 আগস্টের গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র, আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া, এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই। যে দুটি আপনার 21শে আগস্টের যে ঘটনা, এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তারেক রহমান সাহেবকে জড়িত করা, এটা পুরোপুরি ভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা কোনো মতেই বিএনপির সঙ্গে জড়িত তো নয়ই, বরঞ্চ আমি মনে করি যারা বিএনপিকে শত্রু হিসেবে চেনে তারা জড়িত। এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 21শে আগস্টের একটা মামলায় হু ওয়াজ দ্য বেনিফিশিয়ারি? বেনিফিশিয়ারি ওয়াজ আওয়ামী লীগ। কারণ বিএনপি ক্ষমতায় থেকে সে এমন কোনো ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে? এটা হলো 1 নম্বর। আর আপনি যে প্রসিডিংস গুলো দেখেন সমস্ত, আপনি তো একসময় বিচার বিভাগের মানুষ ছিলেন, দেখবেন যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হয়েছে 4টা আপনার আইও চেঞ্জ করার পরে। সর্বশেষ যে আইও নিয়ে আসা হয়েছে সেটা আওয়ামী লীগ দলীয় ভুক্ত কাহার এখন যে আপনার নিজে থেকেই তাদের নির্দেশে সে এই চার্জশিটটা করেছে, যেটার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে যে আপনার মূল আসামি ছিল, ভদ্রলোকের নাম আমি ভুলে যাচ্ছি, মৌলানা মুফতি মোহাম্মদ, তিনি তাকে দিয়ে 164 দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার স্টেটমেন্ট করিয়ে নিয়েছিল। পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন, বলেছেন যে এটা আমাকে টর্চার করে নেওয়া হয়েছে। এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা, কোথায় চলে গিয়েছিল সবকিছু। এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট। তো যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে জুড়িয়ে দিলেন যাতে আসল সত্যটা বেরিয়ে নিয়ে আসে। তো এই কথাগুলো কিন্তু কেউ আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না, যার ফলে এই বিষয়গুলো আসে। আপনারা পলিটিক্যালি জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন, শেষ করি প্লিজ। ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা সিরিয়াসলি করেন এবং এটাকে ফাইন্ড আউট করেন যেটা আসলে ব্যাপারটা কি ছিল। সেটা করছেন না, করছেন যে বিএনপি কিন্তু সব করার জন্য করছেন। এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ওকে ওকে, আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি, আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে, ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি নাই, কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা 21 আগস্টে গ্রেনেড হামলার পরে আমরা একটা জজ মিয়াকে দেখেছিলাম, যে জজ মিয়া একটা বানানো হতে পারে। আমি ধরে নিচ্ছি সেটা আপনার মনে করছে যে ভুল, আমিও ভুল ধরে নিচ্ছি, কিন্তু আপনারা তো পারতেন এখানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে, সেটা তো করেনি। আমি আপনাকে আসল সত্যটা বলছি যেটা, সেটা আমি বললাম। আপনি এই জিনিসগুলো তো আপনারা কখনোই তুলে ধরবেন না যে 4বার তার আইও চেঞ্জ করা হয়েছে, কখনোই তুলে ধরবেন না যে কার আকাঙ্ক্ষা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল, অবশ্যই তুলে ধরবেন। কখনোই তুলে ধরবেন না যে মুফতি মাহমুদকে বিচার শেষ হওয়ার আগে থেকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে। দিজ আর দ্য এভিডেন্সেস, যেখানে আপনি পরিষ্কার বুঝবেন যে একটা শুধুমাত্র সাজানো মামলা, তাকে এখানে জড়িত করার জন্য এই কথাগুলো এসেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা দিস ইজ ইওর ন্যারেটিভ, এটা আমাদের ন্যারেটিভ নয়। আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা, ওটা বাড়ানো হয়েছিল। ইট মে নট ওয়ার্ক, সেটা অন্য কথা। একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে 1/11 আগে চক্রান্তটা একটা হয়েছিল। সে চক্রান্ত হচ্ছে যে আপনাদের সেই 9/11 ঘটেছিল তার আগে। আর এখানে আপনার কিছু পশ্চিমা দেশ একসাথে হয়ে চুইজডে ক্লাব তৈরি করেছিল, একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল। এবং তাদের মূল টার্গেটটা ছিল যে জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা। এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তির উঠতি নেতা ছিলেন, হি ওয়াজ দ্য রাইজিং লিডার, সুতরাং তাকে আপনারা মেলাইন করার জন্য, ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে
এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে, হুইচ ইজ টোটালি পলিটিক্যাল। অন্তর্বর্তীকালীন সরকার আসলেই আমরা আহ, আমরা 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 দেখি যে এইটার সাথে আসলে নানান আশকথা পাশকথা যুক্ত হয়। আপনি যেটিকে আন্তর্জাতিক চক্রান্তের কথা আগের সরকার মানে 2007 সালে সরকার বললেন, এবার অন্তর্বর্তীকালীন সরকারের আগমনটাও কি আপনার কাছে একটা চক্রান্তের বিষয় বলে মনে হয়? কারণ আমরা দেখি যে প্রশ্নই উঠতে পারে না, প্রশ্নই উঠতে পারে কারণ না। আমরা দেখেছি যে কারণ এবারকার জি। এবারকার অন্তর্বর্তী সরকারের যে আগমন, এটা একটা জনগণ ছাত্রদের একটা সম্মিলিত আপনার আন্দোলন, একটা আপনার অভ্যুত্থানের ফলে। এখানে আপনি চক্রান্ত দেখছেন কোথায়? আমি এটাকে দেখছি যে এটা একটা বাংলাদেশের জনগণের একটা পুরোপুরিভাবে একটা বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে এটা এসেছে, এবং সেখান থেকে এসেছে দে ওয়ান্ট টু গেট রিড অফ দিস ফ্যাসিস্ট গভর্নমেন্ট, হাসিনা গভর্নমেন্ট, দ্য মার্ডারার। তার বিরুদ্ধে আজকে আপনার জনগণ ফুঁসে ওঠে। আপনি চিন্তা করে দেখেন, আপনি তো দেশে ছিলেন না, জি, জি। সেই সময় যদি দেশে থাকতেন তাহলে দেখতেন শিশু, নারী, বৃদ্ধ কেউ ঘরে ছিল না, সব বেরিয়ে পড়েছিল। না কারণ না দেশে এই ফ্যাসিস্ট আমেরিকার কাছে হাতে প্রায় শত শত হাজার হাজার ছেলে মেয়েরা নিহত হয়েছে, হত্যা করেছে। না দেশে না থাকলেও আমি আসলে এই খবরগুলি সবসময় দেখছিলাম আমার নিজস্ব সোর্স থেকে। আমাদের লোকজন তখন এখন তো আমি মনে করি যে আমাদের সকলের উচিত, যারা আমরা দেশকে ভালোবাসি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করা। না, আমরা ফ্যাসিস্টদের যে বয়ান, যে বক্তব্য, সেই বক্তব্য যেন ফিরে না যায়। না অবশ্যই আপনি যে প্রশ্নগুলো আনলেন, এর সবই হচ্ছে আপনার ফ্যাসিস্টদের বক্তব্য। ওকে, আমি ওই সময়কার কথায় আমি আপনার কথায় একমত যে এই বয়ানগুলি আওয়ামী লীগ আসলে গত 15 বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এটা দিতে চেষ্টা করেছে। আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থান জানতে চেয়েছি, আপনারা কনসিস্টেন্টলি আপনাদের অবস্থান জানিয়েছেন। আমি এই সময়কার কথায় আসি। এইবারের যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন, যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপির নেতৃত্বে হলে, বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত, তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে, সেটি হতো না? আবার অন্যভাবে প্রশ্ন করলে, যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফল হতে পারলো না, সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? দুটো জিনিস। একটা হচ্ছে যে এখানে আপনার বিএনপি নেতৃত্বে হলে অনেক ভালো হতো, বিএনপি নেতৃত্বে হয়নি, এ কথাটা বলছেন কেন? বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত ছিল এই আন্দোলনে। এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে 2 মাস হলো, তার আগে তো আমরা মাঠে, এবং আমরাই আপনার মাঠেছি, আমরা জেলে গেছি, আমাদের 60 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের 700-এর উপরে মানুষ আপনার গুম হয়ে গেছে, ইলিয়াস আলী সহ। এইটাতে আমরা আমাদের 15 বছর ধরে এটা চলছে, এবং অকথ্য অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে। এবং ছাত্ররা যখন এসছে, তখন আপনার তারা যে প্রথমে কোটা আন্দোলন, তারপরে সেই হত্যা, পরে সাথে সাথে তারা আপনার এক দফা আন্দোলনে গেছে। উই হ্যাভ গিভেন টোটাল সাপোর্ট টু দেম। আপনি সেই সময়কার পত্রিকাগুলো দেখুন, আমার বক্তব্যগুলো দেখুন। আমি প্রতিদিন সেই সময় আপনার প্রেস কনফারেন্স করেছি ওই কয়েকটা দিন, এবং ওই দিন সম্পূর্ণ আমি ছিলাম। আমরা এখানে বিভক্তি আনতে চাই না। আমরা এখানে মনে করি, এটা বিভক্তি না। আমি আমার বক্তব্যটা শেষ করে ফেলি ভাইয়া। জি জি প্লিজ প্লিজ। সেটা হচ্ছে যে এই বিষয়টাকে আমরা এক করে দেখতে চাই। এখন যে কোনো ধরনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া, বা একটা ভুল বুঝবুঝি হওয়া, সমঝোতার অভাব হওয়া, এটা কিন্তু দেশের জন্য এই মুহূর্তে এতটুকু মঙ্গলজনক হবে না। না, এটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু আপনি বলছেন যে আপনি আসলে